আসসালামু আলাইকুম। আগামীকাল থেকে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হচ্ছে। আগামীকাল প্রথম পরীক্ষা বাংলা। বাংলাতে আমাদের ৪টে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। আমরা তোমাদেরকে প্রত্যেকটা টপিকের উপরে রিভিশন ক্লাস করাচ্ছি আজকে সারাদিন। সেই অনুযায়ী আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ তোমাদের এই ক্লাসটা করিয়ে দিব। ইনশাল্লাহ যদি আমাদের সাথে এই ক্লাসটা তোমরা করতে পারো তাহলে তোমাদের অনেক উপকার হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আর পড়া লাগবে না। আমরা উত্তর সহকারে পড়িয়ে দিচ্ছি। ১ নম্বর, কাঞ্চনমালার তৈরি দুইটি পিঠার নাম লেখো। উত্তর, কাঞ্চনমালা সুন্দর সুন্দর পিঠা তৈরি করত। তার তৈরি দুইটি পিঠার নাম হলো চন্দ্রপুলি ও মোহনবাসী। ২, দেশকে কেন ভালোবাসতে হবে? দেশ আমাদের মায়ের মতো। মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনি আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। তাই মায়ের মতো এই দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলেই জীবন সার্থক হবে। তোমরা তোমাদের মতো করে পড়তে পারো। এগুলো প্রশ্ন যদি তোমাদের পড়া থাকে তাহলে খুবই ভালো। তোমরা তোমাদের যেটা পড়া আছে, মুখস্থ করা আছে, সেই অনুযায়ী তোমরা লিখবে। ৩ নম্বরে যাই আমরা। বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম লিখো। বাংলাদেশে প্রধানত 4টা ধর্ম আছে: মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাই না? তাহলে মুসলিমদের ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। হিন্দুদের হলো দুর্গা পূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা, খ্রিস্টানদের ইস্টার সানডে ও বড়দিন। ৪ নম্বর, দেশ হলো মায়ের মতো। দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনি আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। এই কারণে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। ৫ নম্বর, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কারা বাস করে? উত্তর, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বিভিন্ন জাতিসত্তার মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। ৬ নম্বর, দৈত্যটি দেখতে কেমন ছিল? উত্তর, দৈত্যটি অতিকায় ছিল। তার মাথাটা একটা বিশাল ঝুড়ির মতো এবং একগাছি চুলও নেই সেই মাথায়। আগুনের গোলার মতো ভয়ঙ্কর দুটি চোখ আর মুখ, শ্বেত পাথরের টুকরার মতো দাঁত সাদা। ঠিক আছে, ওকে। অতিকায় বিশাল লিখতে পারো বা অতিকায় ছিল। কবি বিশ্বজগৎ কিভাবে দেখতে চান? উত্তর, কবি বিশ্বজগৎ নিজ হাতের মুঠোয় পুরে দেখতে চান। অর্থাৎ তিনি পৃথিবী ঘুরে ঘুরে সব দেখতে চান, জানতে চান। তিনি এই বিশাল বিশ্বের আকাশ ও পাতালের অসীম বিষয়কে জানতে চান তার হাতের মুঠোয় পুরে। তাহলে কবি কিভাবে বিশ্বজগৎ জানতে চান? পড়বা, 2-3বার রিডিং পড়বা, ভিডিও পজ করে রেখে রেখে, ইনশাল্লাহ দেখবা যে আর প্রবলেম হচ্ছে না। ৮ নম্বর, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে? এটি দেখতে কেমন? বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। রাজকীয় এই বাঘের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে আছে। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে। এটি দেখতে যেমন সুন্দর তেমনই আবার ভয়ঙ্কর। সুন্দরবনকে আমাদের বাঁচাতে হবে কেন? সুন্দরবনের প্রাণী ও জীবজন্তু আমাদের জন্য যথেষ্ট উপকারী। এর গাছপালা আমাদের পরিবেশকে সুস্থ রাখে। এর প্রাণীজ ও উদ্ভিজ উপকরণ আমাদের জীবন ধারণকে সহায়তা করে। সুন্দরবন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আমাদের ঢালের মতো সহায়তা করে। এসব উপকারিতার কারণে সুন্দরবনকে আমাদের বাঁচাতে হবে। দেখবা প্রত্যেক বছর তো ঝড় হয় বাংলাদেশে 2বার অন্তত, বড় ঝড় হয়। তো আমরা ঝড়ের আগে শুনি যে অনেক মানে বিশাল একটা ঝড় আসছে, অনেক ক্ষতি করবে, এটা হবে ওইটা হবে, এত জোরে ঝড় আসছে, ঘন্টায় এত কিলোমিটার বেগ, মানে খুবই খারাপ অবস্থা। কিন্তু দেখবা যে রাতে ঘুমাইছো, সকালে উঠে দেখছো যে বৃষ্টি হচ্ছে, ঝড় ওই রকম হচ্ছে না, বাতাস হচ্ছে। টিভির নিউজ দেখবা যে সুন্দরবনের ওই পাশে আঘাত হানছে, আঘাত হাইনে সুন্দরবনে বাধাপ্রাপ্ত হয়, সেটা লঘুচাপ বা নিম্নচাপে পরিণত হয়েছে। ঠিক আছে, নিম্নচাপে পরিণত হয়ে বৃষ্টিতে পরিণত হয়েছে। তো সুন্দরবন সুন্দরবন যদি না থাকতো তাহলে বাংলাদেশে ঝড়ের কারণে অনেক ক্ষতি হইতো। ঠিক আছে, সুন্দরবনে বাধা প্রায় সেই ঝড়টা নিম্নচাপে পরিণত হয়, তারপর বৃষ্টি হয়। দেখো লঘুচাপ যেটা। 10 নম্বর, সুন্দরবনের অবস্থান বাংলাদেশের কোন দিকে? সেখানে কি রয়েছে? বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে সুন্দরবনের অবস্থান। সেখানে রয়েছে প্রচুর গাছপালা এবং নানা রকমের প্রাণী ও জীবজন্তু যা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ভূমিকা পালন করে। তোমরা তোমাদের মতো করে উত্তরগুলো লিখতে পারো। সুন্দরবনের হরিণ সম্পর্কে সংক্ষেপে লেখো। বাংলাদেশের অন্যতম একটি প্রাণী হলো হরিণ। সুন্দরবনে নানা রকমের হরিণ রয়েছে।
এগুলোর কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ, এদেরকে বলে চিত্রা হরিণ। শকুন কিভাবে উপকার করে 2 বাক্যে লিখো। মানুষের জন্য ক্ষতিকর সব আবর্জনা খেয়ে শকুন উপকার করে, এরা পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। তাহলে লিখবো এভাবে, শকুন আমাদের যেভাবে উপকার করে 2টি বাক্যে লেখা হলো। 1, মানুষের জন্য ক্ষতিকর সব আবর্জনা খেয়ে ফেলে, আর পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। 13 নম্বর, প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে? অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয়? অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত খুবই ভয়াবহ হয়। তার বিপদে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। সিংহ অনেক শক্তিশালী, তাই সিংহকে প্রবল শক্তিধর বলা হয়েছে। এটাই আগে উত্তর, এটা আগে লেখা উচিত, ঠিক আছে? প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে? সিংহকে। সিংহ অনেক শক্তিশালী, তাই সিংহকে প্রবল শক্তিধর বলা হয়েছে। তারপরে অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয়, একটু উল্টাপাল্টা হয়েছে। 14 নম্বর, উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত। কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে? উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত কুমড়ো রোদকে উদ্দেশ্য করে এই কথা বলেছে। কেননা রোদ হচ্ছে সবার জন্য উপকারী এবং রোদ ছাড়া দুনিয়া অচল, রোদ ছাড়া দুনিয়া অচল। 15 নম্বর, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি, কার এবং কেন? বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি, এখানে ইমদাদ হকের অবস্থা বোঝানো হয়েছে বা বলা হয়েছে। ফুটবল খেলোয়াড় ইমদাদ হক হলো খেলা পাগল। খেলতে গিয়ে সে শত আঘাতে ক্ষত বিক্ষত, তবু সে খেলতে যায় এবং জয় ছিনিয়ে আনে। কিন্তু তারপর সেই ভাঙা পা ও ক্ষতের ব্যথায় চিৎকার করে করে তার বেঘুম বা নির্ঘুম রাত কাটে। 16 নম্বর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন? 1971 সালের 10ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের কাছ থেকে খুলনা দখলের উদ্দেশ্যে ভৈরব নদী বেয়ে এগিয়ে আসছেন। মুক্তিযোদ্ধাদের বিএনএস পলাশ নামের যুদ্ধজাহাজের ইঞ্জিন রুমে রুহুল আমিন ছিলেন। পাকিস্তানি বোমারু বিমানের বোমা বর্ষণে ওই জাহাজের ইঞ্জিনে আগুন ধরে যায়। রুহুল আমিনের ডান হাতটি উড়ে যায়। আহত অবস্থায় নদী সাঁতরে পারে উঠলে রাজাকারদের হাতে তিনি শহীদ হন। কে? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। সুলেমান কে ছিলেন? জ্বালা দেখে জেলে কি ভাবলো? সুলেমান ছিলেন দাউদ নবীর পুত্র। তিনি ছিলেন আল্লাহর একজন পয়গম্বর ও শাসক। জ্বালা দেখে জেলের মনে আশা জাগলো। জ্বালা মানে একটা পাত্র, কলস টাইপ। সে ভাবলো, এ যে দেখছি বাদশাহী জ্বালা, নিশ্চয়ই মণিরত্ন কিছু রয়েছে ভেতরে। খোদার দয়ায় এবার বুঝি নসিব ফিরল। কিশোর বয়সে নূর মোহাম্মদ শেখের জীবন বদলে কেন? কিশোর বয়সে হঠাৎ নূর মোহাম্মদ শেখের বাবা মা মারা গেলেন, এতে তার জীবন বদলে গেল। তিনি তখন ইপিআরে যোগ দেন। আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয়? আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয়, বায়ু আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয়, আর পাহাড় শেখায় আমাদের কি? তার মতো মৌন মহান হইতে। আকাশ শিক্ষা দেয় উদার, বায়ু শিক্ষা দেয় কর্মী হতে, আর পাহাড় শিক্ষা দেয় মৌন মহান হতে। 20 নম্বর, বিশ্বজোড়া পাঠশালা মোর, এ কথার অর্থ কি? বিশ্বজোড়া পাঠশালা মোর কথার অর্থ হলো এই পৃথিবী আমাদের একটি বিশাল বিদ্যালয়ের মতো, যেখানে আমরা প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে নানান জ্ঞান ও শিক্ষা লাভ করি। আচ্ছা, তোমাদের জন্য একটা নোটিশ আছে, সেটা হলো যে তোমাদের ক্লাস 6-এর গণিত এবং বিজ্ঞানের কামব্যাক কোর্সের আয়োজন করা হয়েছে, যেটা শুরু হবে 26শে এপ্রিল। মাত্র 500 টাকা কোর্স ফি, 500 টাকা দিয়ে ভর্তি হলেই হবে অর্ধবার্ষিক পর্যন্ত, আর তোমাদের কোনো টাকা লাগবে না। আমরা তোমাদের গণিত এবং বিজ্ঞানের সম্পূর্ণ কোর্সটা, সিলেবাসটা শেষ করে দিব অর্ধবার্ষিকের এই 500 টাকার মধ্যে। এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা একটু দেখবে, আর তারপর ভর্তি প্রক্রিয়াও আছে। যারা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারবে, ঠিক আছে? ওকে। বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি? যখন কোনো কিছু সুন্দর করে আঁকানো বা বানানো অথবা গাওয়া হয় তখন তা হয় শিল্প। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। বাংলাদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে এই শিল্প। টেরাকোটা কি? হাড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় টেরাকোটার কাজ হতো। টেরাকোটা হলো পোড়ামাটির ফলক, নকশা করা মাটির ফলক, ইটের মতো পুড়িয়ে টেরাকোটা তৈরি করা হতো। ছোট ফলকের পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছিল 1000 বছর আগে, ঠিক আছে? আর এই যে মনে রেখো, পরে
আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এটা কিন্তু ইম্পর্টেন্ট, অন্যভাবে আসতে পারে। মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়? মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় কারণ হাজার বছর ধরে মৃৎশিল্প বাঙালি জীবনের সাথে মিলেমিশে আছে। শুধু তাই নয়, মাটির শিল্পের সৌন্দর্য অতীতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালিকে আনন্দ দিচ্ছে। টেরাকোটাগুলো মৃৎশিল্পের প্রাচীন নিদর্শন। আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। 24 নম্বর, বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? বৈশাখ মাসের প্রথম দিন বৈশাখী মেলা বসে। আজকে বৈশাখী মেলা হচ্ছে, তোমরা যাইতে পারছো না, কালকে তোমাদের পরীক্ষা। সেই মেলায় হরেক রকমের জিনিস পাওয়া যায়, যেমন বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাই, খালুই ইত্যাদি। দোকানে দোকানে পাওয়া যায় বাঙি, তরমুজ, মুড়ি মুড়কি, জিলাপি আর বাতাসা। মাটির তৈরি জিনিসপত্রও মেলার অনেক বড় আকর্ষণ। মাটির তৈরি জিনিসের মধ্যে শখের হাড়ি, মাটির ঘোড়া, হাতি, ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল পাওয়া যায়। একটু আগে আমি একটু বাইরে গিয়ে আমার ছেলের জন্য জিনিস টিনিস নিয়ে আসলাম, ঠিক আছে? তো তোমাদের জন্য তো একটু ধরো কষ্টের, অনেকে মেলাতে যাও নিয়মিত ছোটবেলা থেকে, কিন্তু এই বছর যাইতে পারছো না বা কেউ যায়ও না, কারণ কালকে পরীক্ষা, এটা আর পাবা না। মেলা সামনে বছরও আছে, প্রত্যেক বছরই মেলা হবে। বৃত্তি পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর হবে না, ঠিক আছে? তোমরা দিচ্ছ ক্লাস 5, এই তো, তাও তোমরা তো পাইতাই না, একটা সুযোগ আসছে, এটা কাজে লাগাও। সামনে বছর মেলাতে যাও, এই বছর যাওয়ার দরকার নাই। মাটির শিল্প বলতে কি বুঝি? মাটির তৈরি শিল্পকর্মকে বলে মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। মাটির শিল্প এঁটেল মাটির সাহায্যে অনেক যত্ন আর শ্রম দিয়ে তৈরি শিল্প, যেমন শখের হাড়ি। শখের হাড়ি কি রকম? শখ করে পছন্দের জিনিস যেসব সুন্দর হাড়িতে রাখা হয় সেগুলোর নাম শখের হাড়ি। শখের হাড়িতে রয়েছে বৈচিত্র্য, এগুলো অনেক রঙে এবং অনেক বর্ণে সাজানো মাটির হাড়ি। ফুল, পাতা, মাছের অপূর্ব ছবি আঁকা হলো সেই হাড়িতে। শহরে কি কারণে শব্দ দূষণ হয়? শহরে নানা কারণে শব্দ দূষণ হয়, যেমন ঝাঁকে ঝাঁকে পাতি কাকের উচ্চ স্বরে ডাক, গাড়ির হর্নের শব্দ, সিডি, টিভি, টেলিফোন, দরজার বেল, ফেরিওয়ালার ডাকের শব্দ, বিদ্যালয়ের মাঠে ছোটদের হইচই ইত্যাদি। শহরে বেশি হয়, যাদের বাসা হসপিটালের আশেপাশে তাদের এই যে ঝাঁকে ঝাঁকে কাকের কারণে, আর যাদের বাসা একটু অলিগলিতে তাদের ফেরিওয়ালার ডাকের কারণে দেখবা একদম সকাল সকালে ডাকাডাকি শুরু করে। জেলের সংসার কিভাবে চলতো? জেলের সংসার কায় ক্লেশে চলতো। জেলে গরিব ছিল, সে প্রতিদিন নদীতে 5 বার করে জাল ফেলতো, এতে যে মাছ পেত তা বেচেই তার সংসার খরচ চলতো। স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? অন্তহীন মাঠ, নানা কাজের নানান বেশের মানুষ, মাঠের মানুষের মাঠে যাওয়া আর হাটের মানুষের হাটে যাওয়া দেখে ছেলেটির সারাদিন কেটে যায়। নোলক কবিতায় কোন নদী কাঁদে, সে কেঁদে কি বলে? নোলক কবিতায় তিতাস নদী কাঁদে। কোন নদী কাঁদে? তিতাস নদী। সে কেঁদে বলে তার শরীরে যেন কবি হাত না দেন, কারণ তার শরীর বোয়াল মাছে ভরা। পথিককে এক বৃদ্ধ কত রকম জলের কথা শুনিয়েছিল, নামগুলো লেখো। পথিককে এক বৃদ্ধ 25 রকম জলের কথা শুনিয়েছিলেন। তার মধ্যে তিনি যেগুলো বলেছিলেন সেগুলো হলো বৃষ্টির জল, বানান একটু ভুল হয়েছে, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, তারপরে ফটিক জল, রোদে গেমে জল, তারপরে আহ্লাদে গোলে জল, গায়ের রক্ত জল। ঠিক আছে, ওকে। 31 নম্বর, বোবা জল ও নোংরা জলের মধ্যে দুইটা পার্থক্য লেখো। বিশুদ্ধ জলকে বোবা জল আর অপরিষ্কার জলকে নোংরা জল বলা হয়। খাবার জল হিসেবে আমরা বোবা জল ব্যবহার করি, তবে নোংরা জল আমরা পান করি না। জলাতঙ্ক কাকে বলে? কুকুর কামড় দিলে জলাতঙ্ক হয়। যে রোগ হলে প্রচন্ড পিপাসা পেলেও রোগী জল পান বা পানি পান করতে পারে না, জল পান করতে গেলে শরীর খিস ধরে যায়, তাকে জলাতঙ্ক বলে। ওকে। 33 নম্বর, ঘাস ফুল আমাদের কাছে কি মিনতি করছে, কেন করছে? ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে আমরা যেন ঘাস ফুলকে কষ্ট না দিই, ঘাস ফুল সেই মিনতি করছে। ঘাস ফুল ঘাসের ছোট ছোট ফুল, ঘাসের বুকে প্রকৃতির মাঝে পরম আনন্দে তারা বেঁচে আছে, কিন্তু মানুষ ফুল ছিঁড়ে হাঁটার সময় পা দিয়ে তাদের পিষে, এতে তারা কষ্ট পায়।
কারণ ফুলেরও জীবন আছে, তাই ঘাস ফুল এই মিনতি করছে তাদের যেন মেনে ফেলা না হয়। তো উদ্ভিদেরও জীবন আছে, এটা প্রমাণ করেছে কে? ওকে। কাদের আমরা শহীদ বলি? যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা কি বলি? শহীদ বলি। তাদের কি বলি? শহীদ বলি। 1969 সালের গণ অভ্যুত্থান কেন হয়েছিল? পাকিস্তানি শাসক আইয়ুব খানের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষের জেগে ওঠার ফলে 1969 সালের গণ অভ্যুত্থান হয়েছিল। তিতুমির কেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? তিতুমির ইংরেজদের নির্যাতন থেকে কৃষকদের বাঁচাতে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। বৈষম্য বলতে কি বোঝো? বৈষম্য বলতে মূলত মানুষের মাঝে পার্থক্য বোঝায়। বৈষম্যের ফলে কেউ বেশি সুবিধা পায়, আবার কেউ সুবিধা বঞ্চিত হয়। প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক এ কথা বললেন কেন? একজন শিক্ষাগুরুর কাছে জীবনের চেয়েও আত্মসম্মান মূল্যবান, এ কথা বোঝাতেই শিক্ষক বলেছেন প্রাণের চেয়েও মান বড়। শিক্ষাগুরুর মর্যাদা কবিতা কে লিখেছেন? শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি লিখেছেন কাজী কাদের নেওয়াজ। কবিতায় কি বর্ণনা করা হয়েছে? কবিতায় শিক্ষকদের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। আচ্ছা, যেহেতু আমাদের 2 লাইন, বুঝছো, যেহেতু আমাদের মানে 2 নম্বর, সেহেতু আমরা 3-4 লাইন লিখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। অত বড় যে একদম লিখতে হবে সেরকমও না। ওকে, 3-4-5 লাইন লিখবা সর্বোচ্চ, যদি বেশি বড় হয়। আর তারপর আমাদের এখানে যেরকম উত্তর দেওয়া আছে এগুলো লিখলেও হবে। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন কোন নামকরা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে? বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা, তার মানে কার? জগদীশচন্দ্র বসুর সফলতাকে বিজ্ঞানী গ্যালিলিও ও নিউটনের সঙ্গে তুলনা করা হয়েছে। 41 নম্বর, জগদীশচন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন? এটি দিয়ে তিনি কি প্রমাণ করেন? জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ নামের একটি যন্ত্র আবিষ্কার করেন। এটি দিয়ে তিনি সূক্ষ্মভাবে প্রমাণ করে দেখান যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীদের মতোই সাড়া দেয়। ঠিক আছে, মানে উদ্ভিদেরও জীবন আছে। কি? ক্রেস্কোগ্রাফ। ঘাটে বধুর মেলা বলতে কি বোঝানো হয়েছে? 2 তীরে কবিতায় ঘাটে বধুর মেলা কথাটি দ্বারা কবি মূলত বলতে চেয়েছেন যে গ্রামের বধূরা সকাল সন্ধ্যা দল বেঁধে নদীর ঘাটে আসে, তারা নদীতে গোসল করে, কাপড় চোপড় ধয়, নদী থেকে কলসি কাঁখে করে পানি নিয়ে যায়। কাঁখ মানে কাঁধে করে। ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উপদেশ দিয়েছেন? অনেক গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ আসবে। দেখো ইনশাল্লাহ আসবে, এটা আসবেই ইনশাল্লাহ। ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর কোনো ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। কুমড়ো মানুষের ভালো 2টি পদক্ষেপের কথা বলেছেন, সেগুলো কি কি? কুমড়ো মানুষের ভালো 2টি পদক্ষেপের কথা বলেছেন, যথা 1, আজকাল মানুষ গাছপালা বাড়ানোর কথা বলছে। 2, মানুষ যুদ্ধের বিরুদ্ধে অনেক কথা বলছে। 45 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কোন 2টি জিনিস রেখে গেছেন? 1, আল্লাহর বাণী অর্থাৎ আল কুরআন, আর 2, আল্লাহর প্রেরিত মানব রাসূলের জীবনের আদর্শ। তাহলে আল কুরআন আর রাসূলের জীবনের আদর্শ, জীবন আদর্শ। কৃতদাসকে কে তাদের মর্যাদা দেওয়ার কথা বলেছেন? এটা অনেক কিন্তু ইম্পর্টেন্ট। কৃতদাস, মূল্য দিয়ে যে দাসকে সারা জীবনের জন্য কেনা হয় তাকে কৃতদাস বলে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মর্যাদা দেওয়ার কথা বলেছেন। কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো? অনেক গুরুত্বপূর্ণ। কাঠুরিয়া জলপুরীর কাছে সত্য কথা বলায় জলপুরী খুশি হয়ে কাঠুরিয়াকে একটি সোনার কুড়াল, একটি রূপার কুড়াল উপহার দিল। সেই কুড়াল 2টি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল, তাতে তার খুব সুখে ও স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগলো। এভাবেই কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো। লোভী কাঠুরিয়া কি করলো? সৎ কাঠুরিয়ার মুখ থেকে গল্পটি শোনার পর অন্য এক কাঠুরিয়ার মনে লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছা করেই তার কুড়ালটি পানির মধ্যে ফেলে দিল, তারপর সেখানে বসে অভিনয় করে কাটতে লাগলো। 49 নম্বর, কাঠুরিয়ার সততা দেখে জলপরি মুগ্ধ হলো। কাঠুরিয়ার সততা দেখে জলপরি কি করলো? কাঠুরিয়ার সততা দেখে জলপরি মুগ্ধ হলো। তখন তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই, উপরন্তু সোনা ও রূপার কুড়াল 2টিও তাকে উপহার দিল। তাহলে কয়টা কুড়াল দিয়েছিল? 3টা কুড়ালই দিয়েছিল। একটা সোনা, রূপা, লোহা, তার মধ্যে 2টা উপহার দিয়েছিল আর একটা তো
ওই কাঠুরিয়ারই ছিল। নোলক কি? কার নোলক হারিয়ে গেছে? নোলক হলো নাকে পরা ঝুলন্ত অলংকার বিশেষ, কবির মায়ের নোলক হারিয়ে গেছে। তাহলে ইনশাল্লাহ এগুলো প্র্যাকটিস করো। আগে তো তোমরা অনেক কিছু পড়েছো, এই কয়েকটা পড়ো ভালো করে, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কমন আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে সারাদিন আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি আমরা করিয়ে দিব।